এই কিছুদিন আগেই অ্যাভেঞ্জার্স এন্ড গেম মুক্তি পেয়েছে। সুপার হিরো বনাম সুপার ভিলেনদের টান টান লড়াই দেখতে হলমুখী হয়েছে গোটা পৃথিবী। কিন্তু ভোট রাজনীতির বাজারে আজ যারা সারাদিন দাপিয়ে বেড়ালো, কোনো আয়রন ম্যান, কোনো হাল, কোনো থর এলেও কোথায় তাদের বাগে আনা যেত না। তারা কোথাও ব্যাপক বোমাবাজি করলো, কোথাও ভোটারের মাথা ফাটালো, আবার কোথাও খবর করতে গিয়ে পরপর আক্রান্ত হলো সমস্ত সংবাদ মাধ্যম। কোথাও বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হলো, কোথাও অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন জাতীয় দলের অধিনায়ক তথা তৃণমূল প্রার্থীকে মার খেতে হলো কেন্দ্রীয় বাহিনীর হাতে। কোথাও আবার তৃণমূল ছাত্রনেতা দাপটের সঙ্গে ভোট করালেন, তো কোথাও আবার দেখা গেল এজেন্টই প্রার্থীর নামই বলতে পারছেন না। এরই মধ্যে আজ প্রচার যুদ্ধে একে অপরকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ভাগ্য, দুজনের ক্ষেত্রেই বাদ গেল না ব্যক্তিগত আক্রমণও। আমরা আলোচনা আসব, কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো সারাদিনের অশান্তির দুর্ভাগ্যজনক কিন্তু এ রাজ্যের অত্যন্ত চেনা ছবিটা দেখুন। কোথাও সংঘর্ষে রক্তাক্ত বিজেপি প্রার্থী, কোথাও বোমাবাজিতে আহত তৃণমূল কর্মী, কোথাও মাথা ফাটলো ভোটারের, কোথাও আবার মার খেলেন শাসক দলের প্রার্থী। এভাবে অশান্তি, রক্তপাত, বোমার শব্দ, বারুদের গন্ধের মধ্যে রাজ্যে হলো পঞ্চম দফার ভোট। এই দফায় সকলের নজর ছিল ব্যারাকপুর কেন্দ্রের দিকে। এখানে সারাদিন ছুটে বেড়াতে দেখা গিয়েছে বিজেপি প্রার্থী অর্জুন সিংহকে। ভাটপাড়ায় কেন্দ্রীয় বাহিনীর সামনে রাজ্য পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ান তিনি। তৃণমূল কর্মীদের মারে অর্জুনের ঠোঁট ফাটে বলে অভিযোগ। বিকেলে আমডাঙ্গার তেতুলিয়ায় এফপি স্কুলের বুথের সামনে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন অর্জুন সিংহ। অর্জুন সিংহ এগিয়ে গেলে সংবাদ মাধ্যমের উপর হামলা চালায় তৃণমূল। সংবাদ মাধ্যমের একের পর এক গাড়িতে ভাঙচুর করা হয়। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ও দিনভর বুথে বুথে ছুটে বেরিয়েছেন। কোথাও পোলিং এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে তরজায় জড়িয়েছেন। কোথাও আবার লকেটের বিরুদ্ধে ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠেছে। বনগা লোকসভা কেন্দ্রের হিংলিতে বোমাবাজিতে এক তৃণমূল সমর্থক গুরুতর আহত হন। অভিযোগের আঙুল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হাওড়ার বালচিকুড়ি মুক্তরাম দে হাই স্কুলের বুথে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে মারধরের অভিযোগ উঠছে। অন্যদিকে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের শিবপুরে আবার বুথের বাইরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। বেলুর বয়েজ স্কুলের 82 নম্বর বুথে বিজেপি সমর্থকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। উলুবেড়িয়ায় আবার তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জগদীশপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষে মুখ ফাটে বিজেপি প্রার্থী দেবজিৎ সরকারের সহকারীর। আরামবাগের কীর্তিচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের 4 নম্বর বুথে সিপিএম এর বয়স্ক পোলিং এজেন্টকে প্রাণনাশের হুমকি দিয়ে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ব্যারাকপুর শহীদ মঙ্গল পাঞ্জের সরণিতে ভোটারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এবিপি আনন্দ। আমার মনে পড়ছে 48 ঘন্টা আগে এই স্টুডিওতে বিধাননগর পুর ভোটের সময় 2015 সালে 3রা অক্টোবর কিভাবে 1 ঘন্টার মধ্যে এক জায়গায় 22 জন সাংবাদিককে নিগ্রহ করা হয়েছিল সে নিয়ে আলোচনা করছিলাম আমরা। খুব নিন্দা টিন্দা হচ্ছিল। আজকে কম কি হলো? আমার পরিষ্কার প্রশ্ন সুমনবাবুর কাছে, তেঁতুলিয়া আমডাঙ্গা রাস্তা আটকে তৃণমূল সমর্থকরা যে কটা মিডিয়ার গাড়ি ছিল প্রত্যেকটি ভাঙে। আনন্দবাজার পত্রিকার চিত্র সাংবাদিক সহ প্রচুর সাংবাদিক আহত হয়েছে। নিরস্ত্র সাংবাদিকদের পরপর আক্রান্ত হতে হলো। হাওড়ায় আসি, জগদীশপুর। এই জগদীশপুর আবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ডোমজুর থানার মধ্যে পড়ে। সেখানে দেবজিৎ সরকারের ওপর আক্রমণ। সেখানে আমাদের সাংবাদিক ছিলেন ঝিলাম করমজাই। ঝিলামের গাড়ি চুরমার করে দেওয়া হলো এবং জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দিল। ক্যামেরা ছিনতাইয়ের চেষ্টা হলো। লকেট চট্টোপাধ্যায় যে ঘটনা দেখাবো, ধনেখালিতে সমিত সেনগুপ্ত আটকে পড়লেন এবং লাইভে আমরা প্রত্যেকে দেখলাম যে একটার পর একটা সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর হচ্ছে। সমিতের পায়ে আঘাত লাগলো। কিছুদিন আগে এই ভোটের এক পর্যায়ে পার্থ আহত হয়েছিল। এখনও আমি বলছি মাথার আঘাত, সেলাইয়ের আঘাত শুকোচ্ছে না, এখনও কাজে ফিরতে পারেনি।
আমি বলছি কেন আক্রান্ত হবে সংবাদ মাধ্যম? না না, সংবাদ মাধ্যমের আক্রান্ত হওয়াটা অত্যন্ত দুঃখের, এটা সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আপনি এই কথার সঙ্গে সঙ্গে এগুলো তো উল্লেখ করা উচিত যে লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে মহিদীপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেকটা ঘটনা একেবারে আলাদা করে দেখাবো। ইভিএম মেশিন ভেঙে ফেলা হয়েছে। আপনাদের তৃণমূলের অভিযোগ যে লকেট চট্টোপাধ্যায় সঙ্গী করেছেন। এত বেআইনি কাজ তার সামনে হয়েছে, তিনি নেতৃত্ব দিয়েছেন গোটা বুথে। আমি জানি না উনি নিয়ম কানুন আদৌ জানেন কিনা ভোটের। প্রিসাইডিং অফিসারকে উনি চেস করছেন যে ওনার এজেন্ট নেই কেন। এজেন্ট কি প্রিসাইডিং অফিসার বসায় নাকি? ন্যূনতম জ্ঞান যাদের আছে তারা জানে যে ওইখানকার লোকাল বিজেপি সংগঠন থেকে তারা সেখানে এজেন্ট পাঠায়। এজেন্ট বসানোর দায়িত্ব প্রিসাইডিং অফিসারের নয়। বামপন্থী প্রিসাইডিং অফিসারকে বাইরে ডেকে এজেন্টকে বাঁশ দিয়ে মেরে বের করে দিচ্ছে, সেই ছবিও দেখিয়েছি। তৃণমূল আমি বলছি সব বুঝলাম, কিন্তু একাধিক জায়গায় সাংবাদিকদের অপরাধটা কি? পরপর একটার পর একটা গাড়ি ভেঙেছেন, একটার পর একটা সাংবাদিক বাইরে ডেকে যেভাবে তাকে হুমকি দেওয়া হয়েছে, আপনার মনে হয় এর পরে এই লকেট চট্টোপাধ্যায়ের প্রার্থী পদ থাকা উচিত? সকাল থেকে অর্জুন সিং যেভাবে তাণ্ডব চালিয়েছেন গোটা এরিয়া জুড়ে, না অর্জুন সিংকে ধন্যবাদ যে অর্জুন সিংকে এটা অন্তত জানিয়ে দেয় যে উনি আহত হয়েছেন, আমরা দুঃখিত হয়েছি, উনি পড়ে গেছিলেন, উনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলে বিনা পয়সা চিকিৎসা পাবেন। কিন্তু উনি যে কাজটা করেছেন সেই কাজটা কি সমর্থনযোগ্য? অর্জুন সিং এর ক্ষেত্রে সুমনবাবু একটা অংশ বলছেন, আরেকটা অংশ যেটা বলছেন না সেটা হচ্ছে অর্জুন সিং হ্যাঁ উর্দিধারী পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির ছবি আমরা দেখেছি, অত্যন্ত নিন্দা করেছি লাইভে এই স্টুডিও থেকে বসে। পাশাপাশি অর্জুন সিং নিজে আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন এবং অন্যায়ভাবে প্রার্থী তিনি, তাকে বুথে ঢুকতে দেওয়া হয়নি। এই ছবিও, এই ঘটনাও পাশাপাশি বলতে হবে, দুটো দিকই বলতে হবে। দেখুন গোটা দিনের ছবি। ভোটের সকালে শুরুটা হলো এভাবে, যত কাণ্ড ব্যারাকপুরে। বুথ দখল করার প্ল্যান ছিল, ধাক্কাধাক্কি, মারামারি, ঠোঁট ফাটল ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর। সোমবার সকালে ভোট শুরুর 1 ঘন্টার মধ্যেই অশান্তির খবর আসে মোহনপুরের 241 নম্বর বুথ থেকে। দলের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না শুনে সেখানে ছুটে যান ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। মোহনপুরের বিদ্যাসাগর বিদ্যাপীঠের বুথের সামনে তখন তৃণমূলের জমায়েতের অভিযোগ। এখানে যারা আছে দাঁড়িয়ে সব এই পাশে বাড়ি। ভোট মানে তো একটা আনন্দ। এই সব এলাকায় যা উন্নয়ন করেছি, রাস্তায় দাঁড়িয়ে দেখছেন তো রাস্তার কি উন্নয়ন। এর মধ্যেই এক মহিলা ভোটার কাঁদতে কাঁদতে অভিযোগ করেন তার ছেলেকে খুনের হুমকি দিয়েছে তৃণমূল। আমাদের ভোট দিতে দেবে না বলে ওরা বিজেপিকে ভোট দেবে, ওদেরকে তারা 23 তারিখের পর আমার ছেলেকে মার্ডার করবে দাদা, আমার একটা ছেলে। একদিকে তখন অর্জুন, উল্টো দিকে তৃণমূলের জমায়েত। মারপিট হচ্ছে। তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। ঠোঁট ফেটে ঝরঝর করে রক্ত ঝরছে। অর্জুনের অভিযোগ, ভিড়ের মধ্যে তাকে ঘুষি মেরেছেন তৃণমূল কর্মীরা। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। अचानक वो तृणमूल का गुंडा लोग आके मेरे ऊपर हमला किया है और यहाँ पुलिस खड़ा था आईसी जगत-दल के सामने। এরপর মোহনপুরেরই অন্য একটি বুথে যান অর্জুন, কিন্তু তাকে এক ব্যক্তি বুথে ঢুকতে বাধা দেন। তৃণমূলে অত স্পর্ধা হয়ে গেছে, ক্যান্ডিডেট ঢুকতে পারবে না বুথে। মোহনপুর থেকে শটান নৈহাটিতে পৌঁছন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। একাধিক জায়গায় তিনি তৃণমূলের বিক্ষোভের মধ্যে পড়েন। বাধা এড়িয়ে নৈহাটির মনসাতলায় পৌঁছে যান অর্জুন। তার কাছে বহিরাগতদের জমায়েতের অভিযোগ জানান কয়েকজন ভোটার। তৃণমূলের লোকরা অত্যাচার দিয়েছেন না, আমি ভোট দিতে পারিনি এখন। কেন? বলছে আমার ভোটার কার্ড নেই, ভোটার কার্ড সামনে করে আটকে রেখেছে। এরপরই জমায়েত লক্ষ্য করে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করেন অর্জুন। ছুটতে ছুটতে হঠাৎ হুমড়ি খেয়ে রাস্তায় পড়ে যান তিনি। আপনি দৌড়ে গেলেন কেন ভাবে? মানে বহিরাগতরা এসে লোকগুলোকে বাধা দিচ্ছে। কয়েক ঘন্টা পরে জগদ্দলেও বহিরাগত জমায়েতের খবর পেয়ে গাড়ি থেকে নেমে পড়েন অর্জুন। ফের শুরু দৌড়। বিকেলে আমডাঙ্গার তেতুলিয়ায় এফপি স্কুলের বুথে যাওয়ার সময় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন অর্জুন সিংহ। গাছের গুঁড়ি ফেলে আটকে দেওয়া হয় রাস্তা। গাড়ি ছেড়ে বাধ্য হয়ে হাঁটতে শুরু করেন অর্জুন। তৃণমূলের পাল্টা স্লোগান তোলেন বিজেপির কর্মীরা।
হঠাৎ দুপক্ষের মধ্যে ইটবৃষ্টি শুরু হয়, বেশ কয়েকজন আহত হন। এর মধ্যেই হঠাৎ পুলিশ কর্মীদের সামনে ইট বাঁশ নিয়ে হামলা হয় সংবাদ মাধ্যমের ওপর। 6-7টি গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন বিভিন্ন সংবাদ মাধ্যমের 3 প্রতিনিধি। বিকেলে পুলিশি অত্যাচারের অভিযোগে ব্যারাকপুরের লালকুটি ঘোষপাড়া রোড অবরোধ করে বিজেপি। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো, একদিকে বিজেপির শীর্ষ নেতৃত্ব যখন ব্যারাকপুরে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছে, তখন অর্জুন সিংহ ভোট মিটতে না মিটতে বিজয় মিছিল সেরে ফেলেছেন। बराकपुर के हमारे प्रत्याशी अर्जुन सिंह को बहुत बुरी तरह से पीटा है। बराकपुर में पुनः चुनाव कराया जाए। এখন বিজয় মিছিল বের করছে। আমার একটা অপারেশন আছে, সেই অপারেশনটা আজকে পুরো পার্টিটাকে আর পুলিশ প্রশাসনকে আমি আমার পিছনে লাগিয়ে রেখেছিলাম, যাতে মানুষ 95% ভোট দিতে পারে। অর্জুন সিংহকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। অর্জুন সিং তো একটা বাহুবলী, ওর উপরে কে হামলা করবে? অর্জুন সিং নিজেই মস্তানি করতে যাচ্ছেন, নিজেই পাবলিক অবরোধ করছে। সব মিলিয়ে যা আশঙ্কা করা গিয়েছিল তাই হলো। ভোটের দিন উত্তপ্ত হলো ব্যারাকপুর। প্রকাশ সিনহা, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। জয়প্রকাশ, দুটো জিনিস নজিরবিহীন। একটা হচ্ছে প্রকাশ জাভড়েকর ভোট শেষ হলো না, দুপুরবেলা দিল্লি থেকে বলে দিলেন যে গোটা ব্যারাকপুরে রিপোল চাইলেন, এবং বিকেল অবধিও আরেকজন অপেক্ষা করলেন না, তার নাম অর্জুন সিং, তিনি বিজয় মিছিল বের করে দিলেন। ভারতে এই দুটো ঘটনা একই দিনে, একই সঙ্গে, একই কেন্দ্রে, একই ব্যক্তির ক্ষেত্রে হয়েছে বলে আমার জানা নেই। কোনটা ঠিক, কোনটা ধরবো? যে অর্জুন সিংহ জিতছেন, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, নাকি প্রকাশ জাভড়েকর দুপুরে যেটা বলেছিলেন যে পুরোটা রিপোল করতে হবে, কিছু হচ্ছে না? উত্তরের আগে শুধু একটা লাইন অন্য কথা বলে দিতে চাই, সেটা সাধারণ মানুষদের জন্যে। সেটা হচ্ছে সারা ভারতে আজকে শুধু পশ্চিমবঙ্গের 7টা কেন্দ্রে নির্বাচন হয়নি, সারা ভারতে প্রায় 61টা কেন্দ্রে, আমি ভুল না হই, 51টি কেন্দ্রে নির্বাচন হয়েছে। আপনারা খুঁজে বার করতে পারবেন না পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও এই চিত্র আছে। আর সাংবাদিক মার খাওয়া হয়নি। আচ্ছা, সেখানে কি বিজেপি আছে? হ্যাঁ। কে নেই জানেন? এই 51টাতে, বাদবাকিটাতে তৃণমূল নেই। এইটুকুনি শুধু সাধারণ দর্শকদের জন্য বলে দিলাম, তারাই বিচার করবে। এবার আসছি আজকের আপনার প্রশ্নে। সংঘর্ষ, মারপিট, একটাই এর সঙ্গে বলার থাকে, পুরনো প্রবাদ, এক হাতে কি তালি বাজে। এই বাংলাতে সব থেকে বড় কথা হচ্ছে, এর উত্তর দেবেন কারা? যারা রাজ্যটা চালাচ্ছেন, দায়িত্ব তাদের। বারবার বলেন না, শাসকের দায়িত্ব বেশি, বারবার বলেন তো ল অ্যান্ড অর্ডার আমাদের দায়িত্ব। এটা আমরা কি, মুখ্যমন্ত্রী বারবার বলেন ল অ্যান্ড অর্ডার আমাদের দায়িত্ব। এটা তো ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন, এটা সাধারণ মানুষ ভোট দিতে যাবে। একটা কথা, কিন্তু ব্যারাকপুরে কোন ছবিটা ঠিক? এবার আমি আসছি আপনার প্রশ্নে। দেখুন, সকালবেলায় দিল্লি থেকে যেটা বলা হয়েছে, তার মূল কথার উদ্দেশ্য ছিল, যেভাবে ব্যারাকপুরে সন্ত্রাস তৈরি হচ্ছে, আমাদের প্রার্থীর ওপর আক্রমণ আসছে, সেটা হতে গেলে, সেটা যদি চলতে থাকে আর এইভাবেই নির্বাচন হয়, তাহলে আমাদের আর কোনো রাস্তা থাকবে না পুনর্নির্বাচন চাওয়া ছাড়া। এইটা হচ্ছে তার মূল অর্থ ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি যে ভীরু, এটা তো পরাজয়ের গন্ধ নাকে আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, বেপরোয়া হয়ে গেছে, তাই চারিদিকে এরকম ঘটনা। মানে অতঃপর আপনারা সন্ত্রাস রুখিয়া দিলেন না? আমরা সন্ত্রাস করে ওরা পারেনি, কারণ সাধারণ, আপনি একটাই বলি, সেটার পরিচয়টা কোথায় জানেন? ওই যে ভদ্রমহিলা কাঁদছিলেন যে আমার একমাত্র ছেলে, তৃণমূল বলেছে 23 তারিখের পরে তাকে খুন করে দেবে। এইটা হচ্ছে সাধারণ মানুষের কথা, তাই জন্য তারা একজোট হয়ে বিজেপি জবাব দেন। কিন্তু জয়প্রকাশ, উল্টো দিকের ছবিটাও ছিল, একাধিক তৃণমূল কর্মী বিজেপির হাতে আক্রান্ত, সেই ছবিও কিন্তু ক্যামেরায় উঠে। তাহলে আপনার বলতে হবে তো বিপ্লব। আচ্ছা, সুমন বাবুর কাছে আসার আগে আমি দ্রুত দেখাবো অর্জুন পুরস্কার প্রাপ্ত ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় আজকে তিনি আক্রান্ত হলেন বলে তার অভিযোগ, এবং কেন্দ্রীয় বাহিনীর লাঠি পড়ল প্রসূন বাবুর পিঠে। আমি দ্রুত সেই ছবিটা দেখিয়ে তারপরে আবার আলোচনা আসবো। দেখুন। হাওড়া থেকে উলুবেড়িয়া, তৃণমূল প্রার্থীকে মারধর বা শাসক দলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ।
কোথাও আঙুল বিজেপির দিকে, কোথাও অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনী। পঞ্চম দফার ভোটের দিন সকাল থেকে নিজের নির্বাচনী কেন্দ্রের একাধিক জায়গায় চরকি পাক খান হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। বালি, সাকরাইল, পাঁচলা, বাঁকড়া হয়ে দাসনগরে যখন প্রসূন ঢোকেন তখন ঘড়ির কাঁটায় দুপুর 1টা। দাসনগরের মুক্তরাম দে হাই স্কুলের বুথে ভোট পরিস্থিতি দেখতে যান তৃণমূল প্রার্থী। বুথে ঢোকা নিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কেন্দ্রীয় বাহিনীর বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন হাওড়ার তৃণমূল প্রার্থীকে লাঠি দিয়ে মারধর করেন এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। বিরাট একটা सीआरपीएफ छेले लोग दो लोग क्या चाहिए, हम उम्मीदवार हूँ भाई, हम एमपी भी उम्मीदवार भी हूँ, देखो कार्ड देखालाम, এটা দেখালাম, नहीं জানে কেন এরম ঠিললো, এরম ধরলো তো ধর এরম করে নিল, এরম করে দিল, করে আমাকে ঠিলে বাইরে ফেললো। জাস্ট সিঁড়ি দিয়ে নামতে ওইখানকার মেয়েরা সব ভোট দিচ্ছিল। তারা কী করছেন দাদাকে বলতে বলতে এরম লাঠি চামড়া পাশে দেওয়া, কি মা গুন্ডামি করার জন্য মারছে, ইলেকশন জেতার জন্য মারছে, এটা শেখানো তাদেরকে। ড্রাঙ্কেন স্টেজে এসে তারা ডিউটি করছে এবং এবারও বেপরোয়াভাবে মেরেছে। আমরা যা কমপ্লেন করার করছি। কেন্দ্রীয় বাহিনীর পাশে দাঁড়িয়ে বিজেপির অভিযোগ, ন্যায্য কারণেই প্রসূনকে আটকানো হয়। আমি তো বহু বুথে ঢুকেছি, সকাল থেকে বুথে ঘুরে বেড়াচ্ছি, আমার তো ব্যাচ ট্যাচ কিছু সিআরপিএফ কিন্তু আমাকে আটকায়নি, বাধাও দেয়নি। আমার সঙ্গে কোনো 20-25 জনের দলবল নিয়েও আমি বুথে ঢুকিনি। ফলে প্রসূনবাবুকে বাধা দিয়েছেন, নিশ্চয়ই সঙ্গত কোনো কারণ ছিল, সেই জন্য বাধা দিয়েছেন। হাওড়ার পাশের কেন্দ্র উলুবেড়িয়ায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনায় আঙুল উঠল কেন্দ্রীয় বাহিনীর দিকে। উলবেড়িয়া উত্তরের জোয়ারগুড়ি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসে বেধড়ক লাঠিচার্জ, প্রার্থীর ছবি ছিঁড়ে দিয়েছে। কেন, কারণ কি? কারণ একটা এখানে সন্ত্রাসের একটা বাতাবরণ, একবার ত্রাসের একটা রাজত্ব। পঞ্চম দফার ভোটে দিনভর উত্তেজনা ব্যারাকপুর লোকসভা কেন্দ্র জুড়ে। এদিন বেলা 3:30 নাগাদ ব্যারাকপুর লোকসভার ইছাপুরের কণ্ঠাধারে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর হয়। আক্রান্ত হন 6 তৃণমূল কর্মী। আরামবাগের খানাকুলেও আক্রান্ত তৃণমূল। শাসক দলের অভিযোগ, খানাকুলের চিংড়া গ্রামে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের দলের কর্মীদের বাড়িতে চড়াও হয়। ভোট দিয়ে জাস্ট বেরিয়েছি, পেছন থেকে 50-60 জন ছেলে আমাকে পেছন থেকে মারে। আমি বুঝতে পারিনি কারা আঘাত করেছে। যদিও হামলার অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এবিপি আনন্দ। আমি সন্ময়বাবুর কাছেও যাব, সেটা হচ্ছে অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলার, ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন, সেসব তো হলো, কিন্তু আমি বলছি এক সময় আমি বলছিলাম যে প্রসূন বন্দ্যোপাধ্যায় বাঁ পায়ে জাদু দেখাতেন, এখন বাঁ পিঠে রুলের দাগ নিয়ে চিকিৎসা করাচ্ছেন। আমি বলছি যে পশ্চিমবঙ্গের ছবিটা পাল্টাবে না, এই হতাশা কিন্তু গেড়ে বসছে মানুষের। এই প্রশ্নটাই সুমনদা আমার, এই প্রশ্নটাই, মানুষ তো আর ভোট কেন্দ্রে যাবে না আগামী দিনে। তারা একটা লোকসভা নির্বাচন চিন্তা করুন, এত শয় কোম্পানি, তারপরেও যদি এই নির্বাচন হয়, এরপরে ধরুন বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত নির্বাচনটাই হবে না, স্কুল কোটি কোটি টাকা খরচা করে লাভ কি? অবধি মারপিট হচ্ছে, কোটি কোটি টাকা খরচা করে লাভ কি? আমি একটা অন্য প্রসঙ্গে আসছি। অর্জুন সিং সম্বন্ধে আজকে 3টে রিয়েলাইজেশন গতকাল রাত্রে। এক, জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন কি অর্জুন অত্যন্ত খারাপ ছেলে, একে অনেক আগেই দল থেকে সরানো হচ্ছিল। 2, আজকে দীনেশ ত্রিবেদী বলছেন বাহুবলী। 3, আজকে ফিরহাদ হাকিম বলছেন যে মস্তান। 20 বছর ধরে করা একটা বিধায়ককে তোমার এতদিন মনে পড়েনি? গত লোকসভা নির্বাচনে দীনেশ ত্রিবেদীর হয়ে কে খেটেছিলেন? আরেকটা 2 নম্বর, হি হ্যাজ বিন পেড। তার কারণ হচ্ছে, আমি একটা কথা বলি, অর্জুন সিং তো বিধায়কের পরে ভাটপাড়া চেয়ারম্যান, যে অ্যাসেট বলেই তো তাকে চেয়ারম্যান পদটা দেওয়া হয়েছে। 2, 3 নম্বর, 6 মাস আগে একটা উপনির্বাচন হয়েছিল সুনীল সিংকে, একে দিয়েই তো রিগিংটা করানো হয়েছিল। সুনীল সিংকে রিগিংটা করিয়েছিলেন, তার ভগ্নিপতি রিগিংটা অর্জুন সিং, তখন মনে ছিল না। 3, সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে এই সিচুয়েশনের পরেও আপনার মনে পড়ে সেই দৃশ্যটা, যে যখন বিধানসভা ভাঙচুর হয়েছিল, সেই বিধানসভা ভাঙচুরে সেই দৃশ্যটা, অর্জুন সিং কাঠের লাঠিটা মানে চেয়ার ভাঙছেন, পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ভাঙছেন, এই দৃশ্যটা তো আমরা দেখেছি। আজকে সেই দৃশ্যগুলোর পর 20 বছর বাদে আজকে তিনি বিজেপির ক্যান্ডিডেট হলেন বলে আজকে মনে হচ্ছে হি ইজ ইন লায়াবিলিটি। আমি সুমন আপনাকে একটা কথা বলছি, রবীন্দ্রনাথ ঘোষ, অনুব্রত মণ্ডল, আরাবুল ইসলাম সবাই লাইন দিয়ে যদি কোনোদিন বিজেপিতে যায়, সবাই অর্জুন সিং এর মতো খারাপ লোক হবে। এটাই হচ্ছে আমাদের আয়রনি। সুমন বাবু,
হ্যাঁ, অর্জুন বাবু একসময় কংগ্রেসও করতেন, এটা বোধহয় সম্মানের মনে নেই। সবাই করতেন কংগ্রেস, তৃণমূলে এমন একজনকে দেখান কংগ্রেস করতেন না। ওইটাই তো মনে করাচ্ছি না, এটা তো আপনাদের দুর্ভাগ্য। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরও আজকে অর্জুনের পক্ষে কথা বলতে হচ্ছে, যে অর্জুন সিং এর বিরুদ্ধে একাধিক অভিযোগ আপনারা করেছিলেন। ওই লজিকটা রেখেছে, আরে অর্জুন কংগ্রেস করতেন, মমতাও কংগ্রেস করতেন, বিজেপিতে যোগদানই করলো না, সে প্রার্থী হয়ে গেল, আপনাদের ওখানে বিক্ষোভ, আপনাদের দলের মধ্যে বিক্ষোভ। আমার কথা হচ্ছে যে অর্জুন সিং সম্পর্কে মানে এই রন্তিদেব বাবু যে একটু আগে বক্তব্য রাখলেন তার থেকেই পরিষ্কার যে কেন্দ্রীয় বা যারা বাহিনী আছে তারা তো বিজেপি প্রার্থীদের কিছু বলবে না। আজকে যে প্রসূন বন্দ্যোপাধ্যায় শুধু একা না, তার যে মানে আত্মসহায়ক ইন্দ্রনীল চ্যাটার্জি, তার সেও আক্রান্ত হয়েছে এবং দুজনকে ভয়ঙ্কর ভাবে মারা হয়েছে। মানে এই যে কেন্দ্রীয় বাহিনীর এই যে ভূমিকা, এই ভূমিকার তো বারবার বেশ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা আমি বামপন্থীদের কাছে আসবো। তার আগে লকেট চট্টোপাধ্যায় একাধিক তৃণমূলের অভিযোগ, সুমন বাবুর অভিযোগ শুনলাম, আমি দ্রুত একবার গোটা দিনের লকেট চট্টোপাধ্যায়ের ছবিটা দেখাবো। সোমবার ভোটের শুরু থেকে নিজের কেন্দ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দিনভর দৌড়ে বেড়ালেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। কখনো প্রিসাইডিং অফিসারকে ধমকালেন, কখনো বিক্ষোভের মুখে পড়লেন, কখনো আবার গাড়ি ভাঙচুর করা হলো। ধনেখালীর মৈদেপুরের 159 নম্বর বুথে ছাপ্পা ভোট হচ্ছে বলে অভিযোগ তোলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বুথের মধ্যে পোলিং ও প্রিসাইডিং অফিসারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তার। আপনি ওখানে বসে বসে আপনারা খাচ্ছেন, পাশের বাড়ি থেকে খাওয়াচ্ছে, মাংস ভাত খাওয়াচ্ছে, খাচ্ছেন আর এখানে মনে হচ্ছে না ফাঁকা ছিল বলে তার মতো মুখে রক্ত তুলে ঘুরছি যে মানুষ ভোট দিতে পারে কিনা। এরই মধ্যে দেখা যায় ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে ইভিএম মেশিন। হঠাৎ করে লকেট চ্যাটার্জি এলেন, উনি হঠাৎ করে একটা ক্লেম তুললেন যে এখানে ছাপ্পা চলছে, বাট এইসব কিছুই চলছে না, আমরা ভালো করেই জানি। উনি হঠাৎ করে এইসব ক্লেম তোলার পর উনি কথা বলছেন, হঠাৎ করে ওই দরজা দিয়ে একজন ঢুকে গিয়ে ইভিএমটাকে আছড়ে মারলো। ভোট দিতে না পারায় লকেটের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। লকেট চ্যাটার্জি এসেই আমাদের ইভিএম মেশিন ভেঙে দিয়ে চলে গেছে, আমাদের ইভিএম মেশিন অবিলম্বে আমাদের এক্ষুনি ঠিক করে দিতে হবে। এরপর লকেটকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা, ভাঙচুর করা হয় লকেটের গাড়ি। এদিন সকালে ধনেখালীর মল্লিকপুর মৃত্যুঞ্জয় প্রাথমিক বিদ্যালয়ে 232 নম্বর বুথে দলের পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার খবর পেয়ে সেখানে যান লকেট। সরাসরি কথা বলেন প্রিসাইডিং অফিসারের সঙ্গে, এরপর এজেন্টকে বুথের ভেতরে বসানোর ব্যবস্থা করেন। এরপরে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে ধরেন তিনি, বের করে দেন বুথ থেকে। এই ব্যক্তি প্রথমে নিজেকে এজেন্ট বলে দাবি করলেও পরে স্বীকার করে নেন তিনি শাসক দলের সমর্থক, ভোট দিতে এসেছিলেন। মানুষকে ভোট দিতে দেবো না, চামড়া গুটিয়ে দেবো, চামড়া গুটিয়ে দেবো। পুরুষ মানুষ হয়েছ, সোজা মাথা ধরে কাজ করো। কে বলেছেন? প্রিসাইডিং অফিসার বলেছে? প্রিসাইডিং কখনো হতে পারে না, কখনো হতে পারে। আমি তৃণমূল কংগ্রেসের, আমি লোকাল ভোটার, আমি তো থাকবো না, আমরা ভোট করবো না। এইখানে ভোটারে ঢুকছে নির্দল প্রার্থীর নামে 4-5 জন নিজেদের লোক বসিয়ে রেখেছে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন লকেট। आपका ड्यूटी है ना, आप लोग रेस कर रहे हैं, हम लोग रेस कर रहे हैं, आप लोग रेस कर रहे हैं, ये पूरा के पूरा चल रहा है, आपको पता नहीं है बंगाल में क्या हो रहा है, आपको पता नहीं है, इसलिए तो आपको भेजा गया ना। तो आप लोग कभी क्या কমিশনকে বলছি, সিআরপিএফ কে বলছি, আমি তো দেখতে পাচ্ছি না তারা কি কাজ করছে আমি বুঝতে পারছি না। এরপর অশান্তির খবর পেয়ে সোজা ধনেখালীর দেধারায় চলে যান লকেট। দেধারা প্রাথমিক বিদ্যালয়ের 94 নম্বর বুথেও একই অভিযোগ। বিজেপির পোলিং এজেন্টকে কেন বসতে দেওয়া হয়নি এ প্রশ্ন তুলে প্রিসাইডিং অফিসারকে বাইরে বের করে নিয়ে আসেন বিজেপি প্রার্থী। কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরও ধমক দিতে দেখা যায় লকেটকে। সেট করা, ভয় দেখানো, মেশিন ভেঙে দেওয়া, এতে আমার মনে হয় নির্বাচন কমিশনের যদি সত্যি সত্যি পাজা থাকে তাহলে লকেট চট্টোপাধ্যায়ের যে প্রার্থী পদ সেটা খারিজ করা উচিত। একটা ক্যান্ডিডেট ঢুকে গিয়ে মেশিন ভাঙবে। দিনভর ছোটাছুটি, অভিযোগ পাল্টা অভিযোগ, শেষ পর্যন্ত যুদ্ধ জয়ের হাসি কার মুখে দেখা যাবে? উত্তর মিলবে 23 মে। সমিত সেনগুপ্ত ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।
আমি পার্থবাবুর কাছে আসবো। পার্থবাবু, প্রত্যেকটা ছবি এই আগামী 1-1.5 ঘন্টায় যেগুলো দেখাবো, আপনি যদি জোড়েন একটাই প্রশ্ন আসবে যে এত শুনলাম 578 কোম্পানি, এবং বিবেক দুবের এই দাবি সঠিক, সত্যি সত্যিই দেখা গেছে, এবং এই প্রথম এই দফায় প্রত্যেকটা বুথে আধা সেনা ছিল। ব্যারাকপুরে, শুধু ব্যারাকপুরের জন্য প্রত্যেকটা বুথ স্পর্শকাতর, অতি স্পর্শকাতর ভাগ করা হয়েছে, এবং শুধু ব্যারাকপুরের জন্য 55 কোম্পানি আধা সেনা। আমি বলছি এ তো একটা যুদ্ধ পরিচালনা করে দেওয়া যায়, বা জম্মু কাশ্মীরে ভোট হয়ে যায়। 142টা টিম, কুইক রেসপন্স টিম 142। আমি বলছি 7টা লোকসভা কেন্দ্রে রিটার্নিং অফিসারদের কাছে 1 কোম্পানি করে রিজার্ভ ফোর্স দেওয়া হয়েছে। আর কি সম্ভব? তা সত্ত্বেও আমি 2 ঘন্টায় মনে হয় যা ছবি গোটা দিনে পেয়েছি দেখিয়ে শেষ করতে পারবো না। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা আমার 1 পয়েন্ট প্রোগ্রাম। একদমই তাই। আমি শুধু আপনাকে বলতে পারবো যে 2015 সালে আপনি মেনশন করছিলেন যে তখন রাজ্যে স্টেট ইলেকশন কমিশন, তার তত্ত্বাবধানে ভোট হচ্ছে, এবং রাজ্য পুলিশ, বিধাননগরে 22 জন সাংবাদিক আক্রান্ত হয়েছে 1 ঘন্টার। আমি বললাম যে 2015 থেকে 19-এ যে চেঞ্জটা শুধু আমি আপনাকে নোট করাতে চাই, আজকের পুলিশ বাহিনী রাজ্যের সাথে থাকার সাথে সাথে সিআরপিএফও ছিল, আপনার সেই কুইক রেসপন্স ছিল, একদম এই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট হচ্ছে। এ সত্ত্বেও আজকের প্রকাশ্য দিবালোকে যেভাবে সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, ইট শোজ যে শাসক দল আসলে ভোটটা কিভাবে করাতে চান। আমি এই কারণের জন্য শাসক দল তো বুঝলাম, আমি বলছি যে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, তাহলে আমি ভরসাটা কি ভুল জায়গায় করলাম? এবার প্রশ্ন হচ্ছে যে এটাই, যে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি হচ্ছে। আপনি যদি বলেন যে আজকের দিনের বেলার যে ভায়োলেন্স, আপনি সারাদিন যা দেখিয়েছেন, এটা তো এরকম নয় যে আজ সকালেই শুরু হয়েছে এবং আজ বিকেলে শেষ হয়ে গেছে। এটা গত এক পক্ষকাল ধরে আপনি যদি বলেন যে গোটা পাড়ায় পাড়ায় যে এই সন্ত্রাস চলেছে, এবং কেন্দ্রীয় বাহিনীর রোল যদি আপনি বলেন, এবং বিশেষত গত রাতে যে জায়গাগুলো সেন্সিটিভ এলাকা, সেখানে দাঁড়িয়ে ভোটারদের বেমালুম থ্রেট করা হয়েছে। আজ সিআরপিএফ আছে, কাল থাকবে না, পরশুদিন কোথায় যাবি। আমি বলছি যে এই রকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আপনি যদি ফ্রি অ্যান্ড ফেয়ার পোলের কথা ভাবেন, হোয়াট শুড বি দ্য রোল অফ ইসি? প্রথম, ইলেকশন কমিশনের ভূমিকাটা কি? আপনি আজকেরও দেখাচ্ছেন যে বিক্ষিপ্ত, আমি বলিনি, বিক্ষিপ্তভাবে ভোটে আপনি ছাপ্পা ভোট দেখিয়েছেন, বুথ দখল দেখিয়েছেন, আপনি যা যা হয়, পুলিশের অকর্মণ্যতা, সিআরপিএফ এর অকর্মণ্যতা। আমি বলছি এটা প্রমাণ করছে যে পেশাদারিত্বের প্রশ্নে ইসি, ইলেকশন কমিশন, তারা হচ্ছে খানিকটা পিছু হচ্ছে। পরপর একটা জায়গায় ইম্পর্টেন্ট এখানে, যে মানুষ কোথাও এগিয়ে আসছে। কারণ বলছি যে এত কিছুর পরও আপনি ভয়ে ভোট করানোর যে প্রবণতা ছিল, তার থেকে মানুষ বেরোচ্ছে। খালি হাতে নিরস্ত্র সাধারণ মানুষ এগিয়ে কোথায় যাবে? তো বোমাবাজি হচ্ছে। একদম তাই। এবং সেখানে দাঁড়িয়ে আমি বলছি যে সিআরপিএফ এর ওপর বাড়তি নির্ভর করে ভোট যদি বলেন, আমি বলছি সেটা ভাবার দিন চলে গেছে। এটা একটা রাজনৈতিক সংস্কৃতি, যেটা আপনি বলছিলেন। গর্বের সঙ্গে বলতে শুনলাম যে ভোট করাচ্ছি। হ্যাঁ, কিরকম ভোট করাচ্ছেন? আমি দ্রুত, তৃণমূল কংগ্রেসের টিএমসিপি তারকেশ্বরে প্রকাশ্যে ভোট করাচ্ছেন ক্যামেরার সামনে, দেখুন। দেওয়ালের রবীন্দ্রনাথ, আর তার সামনেই গণতন্ত্রের একই ছবি। ইনি মহারাজা নাগ। ভোটের সকাল থেকে আরামবাগ লোকসভা কেন্দ্রের তারকেশ্বরের নস্করপুরের 110 নম্বর বুথ দাপিয়ে বেড়ালেন দোর্দণ্ড প্রতাপ এই তৃণমূল ছাত্র পরিষদের নেতা। কখনো বুথের বাইরে দাঁড়িয়ে ভোটারদের মনে করিয়ে দিলেন কোন বোতাম টিপতে হবে। কখনো আবার নিজেই ভোটারের সঙ্গে একদম ইভিএম এর সামনে অবধি পৌঁছে গেলেন। সামনে প্রিসাইডিং অফিসার, সংবাদ মাধ্যমের ক্যামেরা, কিন্তু মহারাজার লক্ষ্যে অবিচল। সবকিছু ক্যামেরায় ধরা পড়ছে, অথচ তৃণমূল ছাত্র পরিষদের নেতার দাবি সব নাকি মিথ্যে। আমার ভোটই আমি ঠাকুমাকে নিয়ে গেছিল, ইলেকশন এজেন্ট আছি, আমার ভোট সব ফালতু অভিযোগ। কি মানে আপনাকে দেখা গেছে ছবির মধ্যে যে আপনি ভোটারদের নিয়ে যাচ্ছেন, অপরের ভোট নিজে দিচ্ছেন? ওটা ফেক ফেক ফেক, মানে একদম ফেক ভিডিওটা। এক নম্বর সুইচ অপূর্ব। এই খবর সম্প্রচারিত হবার পরই তারকেশ্বরের 110 নম্বর বুথের প্রিসাইডিং অফিসার বদলে দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশে কি চেঞ্জ? আমাকে চেঞ্জ করা হলো। হ্যাঁ, আমি সেকেন্ড প্রিসাইডিং অফিসার। কতক্ষণ আগে আপনি এসেছেন? আমি প্রায় 1 ঘন্টা। হ্যাঁ, প্রায় 1 ঘন্টা হলো। আপনারা কি কোন পার্টির এজেন্ট? আপনি টিএমসি, অপরূপা পোদ্দারের এজেন্ট। আপনিও তো তখন ছিলেন। তো এই মহারাজ নাগ কতক্ষণ ছিলেন বুথের ভিতর?
প্রথম দিকে ছিল, তারপর চলে গেছেন, মানে ওইটা কেস ঘটার পরই চলে গেছে। যদি অভিযুক্ত টিএমসিপি নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, আর শাসক দলের ছাত্রনেতার এই ছবি দেখে অনেকেই বলছেন আরামবাগ আছে আরামবাগে। আরামবাগ যেন সবসময় শাসকের বদ্ধভূমি। 2004 সালের লোকসভা নির্বাচনে আরামবাগের তৎকালীন অধিপতি তথা সিপিএম প্রার্থী অনিল বসু 5,92,502 ভোটে জয়ী হয়েছিলেন, যা গোটা দেশের রেকর্ড ছিল। 2014 সালে এই আরামবাগ আসনে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 3,46,845। এবার কি হবে? জয়ের ব্যবধানে এবারও কি রেকর্ড করবে আরামবাগ? উত্তর মিলবে 23 মে। রাজস্বী দত্তগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। সত্যি মহারাজা, মানে নাম সার্থক, সাক্ষী শুধু রবীন্দ্রনাথ, তারপরে এবিপি আনন্দের ক্যামেরা। আমি বলছি যদি প্রত্যেকটা ঘটনা একটা সুতোয় বাঁধা, যে কটা আমি দেখালাম, মারপিট, ছাপ্পা ভোট, দুপক্ষের আহত হওয়া, অভিযোগ পাল্টা অভিযোগ, তার মানে এক চুল, এক ছটাক, এক ইঞ্চিও নড়ছে না পশ্চিমবঙ্গ। এর সঙ্গে আর একটা জিনিস বাধা, যে এই ছবি যদি তুমি করতে যাও, তোমাকে পিটিয়ে হাড় ভেঙে দেবো। তুমি 2000, তুমি বলছো না সাংবাদিক কেন মার খাচ্ছে, খুব সহজ যদি ভাবে দেখো, 2015 সালে সেই সল্টলেক দিয়ে আপনি আরম্ভ করেছে, বিধাননগর দিয়ে, তুমি 2018 পঞ্চায়েতে চলে যাও, পার্থর মার খাওয়া, গোয়ালপুকুরে তুমি দেখো, আজকের মার খাওয়া, দেখবে একটা সূত্রে বাধা, যে রিপোর্টার কিছুতেই বুথে ঢুকবে না, বুথটা ছাপ্পা ভোট হবে, বুথটা হচ্ছে ছাপ্পা ভোটের জায়গা। এখানে যদি রিপোর্টার দেখে তাকে পিটিয়ে বাড়াবে। পার্থ ছাপ্পা ভোটের খবর পেয়ে গিয়েছিল, পার্থকে পিটিয়েছিল, তারপর আনন্দবাজারের রিপোর্টার ওই একই খবর পেয়ে যায়, আনন্দবাজারের রিপোর্টারকে ধরে পেটায়। আজকে যে মুহূর্তে তুমি তারকেশ্বর ধরেছ, ধরে ধরে পেটানো আরম্ভ হয়ে গেল। এবং প্রকরণ একটা নয়, বারবার। আমি আরেকটা ছবি আমরা সকালেই দেখাচ্ছিলাম, খুব ইন্টারেস্টিং। এজেন্ট হিসেবে বসে আছেন, বলছে নির্দল প্রার্থীর এজেন্ট। কে প্রার্থী তার নামই জানেন না। দেখুন, 5 বছর কারা দেশ চালাবেন তাদের বেছে নেবার জন্যই লোকসভা ভোট নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু কেউ যদি সেটাকে হাস্যকর পর্যায়ে নিয়ে যায়, তাহলে কি বলা যেতে পারে? এমনই এক হাস্যকর ছবি ধরা পড়ল হাওড়া লোকসভা কেন্দ্রের শিবপুরের 157 নম্বর বুথে। আমি জানি কোন দলের নামটা কি রে, প্রার্থীর নাম জানেন না? হ্যাঁ, প্রার্থীর নাম ওটা ওখানে কি লেখা আছে? নাম আপনি এজেন্টটা বলেছেন, আপনি জানেন না নাম প্রার্থী? আপনার নামটা কি? চন্দ্রানী চক্রবর্তী। কার হয়ে দাঁড়িয়েছেন, এসেছেন এখানে? ভুলে গেছি। আপনি? নির্দল। আপনার নির্দল। প্রার্থীর নাম কি? মনে নেই। প্রার্থীর নাম মনে নেই। ভাবুন একবার, যার হয়ে ভোট করাতে বুথে বসেছেন সেই প্রার্থীর নামই জানেন না এজেন্টরা। শেষমেশ সাহায্যে এগিয়ে এলেন প্রিসাইডিং অফিসার, প্রার্থীর নাম বললেন তিনি। নির্দল প্রার্থীর এজেন্টের নাম করে তাহলে এরা কারা? বিরোধীরা দাবি করছে সব তৃণমূলের লোক, আর যথারীতি তৃণমূলের দাবি তারা এসব কাজ কখনোই করে না। কিন্তু বিরোধীরা কি আর সহজে সেই দাবি মানে? তৃণমূলের বিরুদ্ধে তাদের ঝুড়ি ঝুড়ি অভিযোগ। যেমন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। চড়া রোদে ভোটাররা যাচ্ছেন বুথের দিকে, হাতে ঠান্ডা পানীয়ের বোতল। বুথের কাছেই রাস্তার ধারে নীল জলের ড্রাম সামলাচ্ছেন তৃণমূল কর্মী, ভিতরে বরফ কল, সঙ্গে গুচ্ছ কোল্ড ড্রিঙ্কসের বোতল। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল থেকে এভাবেই ভোটারদের কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। না, এটা তো চলতেই পারে না। এক্ষুনি আমরা কমপ্লেন করব। আশা করি ওখানে যিনি অবজারভার আছেন, স্পেশাল অবজারভার আছেন, ছবিও আমরা পাঠাচ্ছি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, তীব্র গরমে ভোটারদের সামান্য স্বস্তি দিতেই নাকি এই ব্যবস্থা। এই গরমের সময় মানুষ দেখছেন যে ভোটের লাইনে দাঁড়িয়ে মারা যাচ্ছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত, আমরা চাই যে মানুষ অন্তত ভালো থাকুক, সুস্থ থাকুক। কিন্তু তৃণমূল শীর্ষ নেতৃত্বের গলায় আবার অন্য সুর। কোনো কোল্ড ড্রিঙ্কস কোম্পানি তারা বুথের বাইরে কোথায় যেন একটা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিল, এটার সাথে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। আর দ্বিতীয়, তারা নিজের অ্যাডভার্টাইজমেন্ট করার সময় অনেক সময় করে না, এই স্যাম্পল করে, সেই রকমভাবে করছে। এবারের ভোটে কখনো আমরা দেখেছি ভোটারদের খিচুড়ি খাওয়ানোর ছবি, কখনো ঝালমুড়ি, কখনো চা, আবার পঞ্চম দফায় এসে কোল্ড ড্রিঙ্কস। অনেকে বলছেন এতে ভোটাররা প্রভাবিত হয়েছেন কিনা জানা না গেলেও ভোটারদের প্রভাবিত করার জন্য ব্যবহৃত সামগ্রী দেখে বোঝা যাচ্ছে এখনো কোথায় রয়ে গেছে বাংলা। সঞ্জয় মিত্র ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি বলছি প্রত্যেকটা ক্ষেত্রে ফুটেজের জন্য আক্রান্ত সেই সংবাদ মাধ্যম। এই তো হবে, এটা তার কারণ কি আমি আরো সহজ করো, মহারাজ বুথের মধ্যে ঢুকে যাচ্ছে, বারবার ভোট দিচ্ছে, একদম সেন্ট্রাল ফোর্সে দেখার কথা যে একটা লোক বারবার ঢুকছে অন্য লোককে নিয়ে, সেন্ট্রাল ফোর্স আটকাচ্ছে না। টিএমসিপি নেতা মহারাজ বলুন, কারণ মহারাজ বললে অনেকে ভুল করবে, কারণ আমাদের এখানে বিখ্যাত একজনের নাম মহারাজ। লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, লকেট চট্টোপাধ্যায় ঢুকছে, তার সঙ্গে লোক ঢুকছে, ঢুকে ইভিএমটা ধরে ভেঙে দিচ্ছে। তাহলে ইভিএমটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল ফোর্সের। যে লোকটা ভেঙেছে তাহলে সেন্ট্রাল ফোর্স উচিত ছিল তাকে অ্যারেস্ট করা, সবার সামনে হাজির করা। সেন্ট্রাল ফোর্স এই দায়িত্বটা পালন করছে না, পড়ে থাকলো কি একমাত্র সাংবাদিক। এরা বুথের মধ্যে ঢুকে সমস্ত ব্যাপারটা ফাঁস করে দিচ্ছে, কিভাবে ছাপ্পা ভোট হচ্ছে, কিভাবে ইলেকশনের ব্লকারিতে পরিণত হচ্ছে, এদেরকে ধরে পেটাও। পার্থকে মেরে আনন্দবাজারের রিপোর্টেও পার্থকে মেরে এই মেসেজটা দেওয়া হলো সামগ্রিকভাবে সাংবাদিক কুলকে একটা সবক শেখানো হলো। তোমরা বুঝতে ঢুকবে না। এর পাশাপাশি এই হিংসার আবহাওয়া যখন সার্বিক চেহারা নেয় তখন কিন্তু সে দল মত পেশা কিচ্ছু দেখে না, যে কারণে আজকে আহতর সংখ্যা শাসক দলেও হয়েছে। কারণ হিংসা শুধু পাল্টা হিংসা আহ্বান করে এই পৃথিবীর ইতিহাস। বলছি এই নৈরাজ্যের কিরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে দেখুন, আমি ছোট ছোট করে দেখাচ্ছেন আপনারা বটে, যে এজেন্ট বুথে বসেছে, সে জানে না কোন দলের এজেন্ট, এবং সামনে দাঁড়িয়ে মহারাজ বুথের সামনে দাঁড়িয়ে আছে। এবং মানে টিপিক্যালি যদি বলেন যে ওই যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে বলে যে স্লোগানটা আমরা দেখেছিলাম, আজকে না ভোট কেন্দ্রের আগে এই এরকম উন্নয়ন 1 2 3 4 করে সব দাঁড়িয়ে আছে, এবং তারাই আক্রমণ করেছে আপনাদের এই সাংবাদিকদের। আমি বললাম যে এই উন্নয়নের হাতে আক্রান্ত হতে হচ্ছে সাংবাদিকদের, এটা হচ্ছে সবচেয়ে বড় কি বলবো দুর্ভাগ্যের জায়গা। এবং এই রাজ্য থেকেই সেই ধ্বনি আসে যে গণতন্ত্রের দাবিতে ভারতবর্ষে নতুন সরকার প্রতিষ্ঠা হবে, অতএব শাসককে ভোট দিন। দেবজিৎ সরকার একেবারে ক্যামেরার সামনে, আমি বলছিলাম যে ঝিলাম করঞ্জাই যে রিপোর্টার, তাকে আক্রান্ত হতে হলো এবং জীবন্ত জ্বালিয়ে দেওয়া হবে, ক্যামেরা ছিনতাই করার চেষ্টা করা হলো, জীবন্ত জ্বালিয়ে দেওয়া হবে, এই হুমকি অবধি দেওয়া হলো। দেখুন সেই ঘটনা। কোথাও বিজেপি প্রার্থীর সামনেই আক্রান্ত তার সহযোগী, কোথাও তৃণমূলের পোলিং এজেন্টকে পেটানোর অভিযোগ। ভোট ঘিরে রাজনৈতিক চাপানোতরে দিনভর উত্তপ্ত হয়ে রইল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা। এদিন সকাল থেকেই শ্রীরামপুরের জগদীশপুর হাই স্কুলের বুথ জ্যাম করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, যদিও সেই অভিযোগকে পাত্তাই দিতে চায়নি তৃণমূল। আমি একজন ভোটার না, ভোট দিতে দিয়ে এই দেখুন না, ভোট দিয়ে একদম মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে, তো মিছিলের মতো সহকারে এসে ভোট দিচ্ছে। এরই মধ্যে বুথ জ্যামের অভিযোগ পেয়ে বুথে পৌঁছন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার। কেন্দ্রীয় বাহিনীর কাছে তিনি অভিযোগ জানান, প্রিসাইডিং অফিসারের কাছেও। এসব নিয়ে এবিপি আনন্দর কাছে প্রতিক্রিয়া দিচ্ছিলেন বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার। একজন নীল জামা পরা ভদ্রলোক, চোখে কালো চশমা, পুলিশ নিয়ে তিনি এখানের ভোট ম্যানেজ করছিলেন। হঠাৎ এক বিজেপি কর্মী এসে দেবজিৎকে বলেন বাইরে তাদের দলের কর্মীকে মারা হচ্ছে। চলো দেখি কি ঘটনা ঘটছে তা দেখতে বুথের বাইরে বেরিয়ে যান দেবজিৎ। সেখানে হঠাৎ তার সঙ্গে দেখা হয় নীল পাঞ্জাবি পরা এই ব্যক্তির সঙ্গে, যিনি নিজেকে আগে ভোটার বলে দাবি করেছিলেন। শুরু হয়ে যায় বচসা। বিজেপি প্রার্থীর সামনেই মাটিতে ফেলে পেটানো হয় তার দলের কর্মীকে। পুলিশ দুপক্ষকে সরিয়ে দেওয়ার পর তৃণমূল কর্মীদের পিছু নেন দেবজিৎ। এই বিষয়টা আশ্চর্য যে জগদীশপুর হাই স্কুলের ঠিক সামনে তার পাশের গলিতে পুলিশের উপস্থিতিতে এই ঘটনা হলো, সেটা নিয়েই প্রশ্ন সকলে। একজন ক্যান্ডিডেট কোনো অবস্থাতে বাইরের কোনো লোককে তার গাড়িতে নিয়ে মুভ করতে পারেন না, এটা আইন পারমিট করে না। জগদীশপুরে যখন এই নিয়ে গোলমাল চলছে, তখন শ্রীরামপুরের চাকুন্দিতে আবার তৃণমূলের পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে। প্রথমে স্যার ঘুষি মেরেছে, দেয়ালে মাথা ঢুকেছে, 4-5 জন স্যার 5-6 জন ছিল। একজন স্যার আমাকে পুরো স্যার বিল্ডিং হচ্ছে, আমি নাকে হাত দিয়ে স্যার ছুটেছে, আমার বাঁশ নিয়ে পেছনে ছুটেছে। কংগ্রেসের ভোট করাচ্ছে। এখানে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে, তার কারণ হচ্ছে যে তৃণমূলের যিনি পোলিং এজেন্ট তাকে মারধর করা হয় বলে অভিযোগ। জাহাঙ্গীর বলে একটি ছেলে এখন কংগ্রেসই করছিল, রিসেন্টলি কংগ্রেসে গেছে। জাহাঙ্গীর এবং জাহাঙ্গীরের ভাগ্নে দুজনে হয়তো মেরেছে। তৃণমূল করতো, আগে তৃণমূল করতো।
তৃণমূলের এই অভিযোগ হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে কংগ্রেস ও বিজেপি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বিজেপির সঙ্গে ছিলেন, ওরা ভালো জানেন যে কিভাবে পয়সা কড়ি দিয়ে এই সব লেনদেন করতে হয়। আমাদের বিষয়ে কোনো জ্ঞান নেই। তৃণমূল কংগ্রেস টাইটেল এখনো তো কংগ্রেস, সুতরাং বাপের বাড়ির যে কালচার সেটা থাকবে ওনাদের মধ্যে। সব মিলিয়ে বিক্ষিপ্ত অশান্তিতে ভোট পঞ্চমী কাটালেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দারা। অর্ণব মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিষ্ণুবাবু, সুমনবাবু যে অভিযোগ দিয়ে শুরু করেছিলেন যে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গী একজন, তিনি ইভিএম আছাড় মেরে ভেঙে ফেললেন, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে সম্পূর্ণ সত্যি এই ঘটনা। আমি বলছি ইভিএম একজন ঢুকলেন বুথের মধ্যে, ভেঙে বেরিয়ে চলে গেলেন, কেন্দ্রীয় বাহিনী তাকে ধরবে না? আমি আজকে সকালবেলা এই বিজ্ঞাপনটা সমস্ত কাগজে দিয়েছে ইলেকশন কমিশন। কি এটাতে? দেশের সবচেয়ে বড় উৎসব, দেশের সবচেয়ে বড় উৎসব হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের কি এটা বড় উৎসব হচ্ছে যেখানে সকালবেলা চ্যানেলটা খুললেই মানে আপনাকে রক্ত দেখতে হচ্ছে, সাংবাদিক দেখতে হচ্ছে? এটা কি উৎসবের মেজাজ? বিসর্জন। আপনি যেটা মানে যেটা আমাদের চিন্তার বিষয়, আজকে বয়স্ক লোকও মার খেয়েছে, মানে রকের মধ্যে বসে আছে, তাদেরকে বেদরক পেটানো হয়েছে, মানে পাড়ার সাধারণ মানুষও আজকে মার খেয়েছে। যেটা খুব চিন্তার বিষয় সেটা হলো যে বহু জায়গাতে আজকে ভোটারদের কিন্তু আটকানো হয়েছে, মানে যেভাবে দলগতভাবে গ্রামের ভোটাররা অন্য ফেজগুলোতে এসছে, আজকে কিন্তু বহু ভোটারকে বাড়িতে বসিয়ে রাখা হয়েছে। বহু খবর আসছে বুথ থেকে যেখানে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার দিতে পারেনি, অথচ নির্বাচন কমিশন এই বিজ্ঞাপনেই জানাচ্ছে কোনো ভোটারই যেন বাদ না পড়ে। কি আইরনি, কি আইরনি! আপনি ভাবুন কি আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল, কত রকম প্যারামিলিটারি ফোর্স থেকে মানে আপনার নানা ধরনের অবজারভার থেকে শুরু করে, মাইক্রো অবজারভার থেকে শুরু করে, ওয়েবকাস্টিং থেকে শুরু করে কোটি কোটি টাকা খরচা করে ট্যাক্স পেয়ারের কত আয়োজন করা হয়েছিল। আর শেষ পর্যন্ত কি দাঁড়ালো? শেষ পর্যন্ত হলো যে কারো কোনো প্রার্থীর মাথা বাড়ছে, তো কোনো প্রার্থীর গাড়ি ভাঙিয়ে দেওয়া হচ্ছে, পরের পর ঘটনা। এটা উৎসব, ইলেকশন কমিশন এটা উৎসব দেখাচ্ছে, সারা দেশে উৎসব হলেও এটা আমাদের কাছে তো মৃত্যুর মুখে আমাদের ফেলে দিচ্ছে, অধিকাংশ দিনই মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে। যেটা আপনাকে আমি প্রথম পেজে বলেছিলাম, মানে যেদিন নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল, যে দেখুন 7 ফেজে ইলেকশন হচ্ছে, আপনি বলছিলেন যে সিকিউরিটি তাহলে ভালো হবে। আমি বলেছিলাম যে দেখুন সিকিউরিটির কারণে 7 ফেজ হলেও একদম ক্রিমিনালরাও কিন্তু মুভ করবে, মোবিলাইজেশন অনেক বেশি হবে। আপনার মনে থাকতে পারে সিকিউরিটি মোবিলাইজেশনের থেকেও মানে মোবিলাইজেশন, ক্রিমিনাল মোবিলাইজেশনের সম্ভাবনা আছে। আজকে সারা দিনে একাধিকবার নানা প্রার্থী, আমি দলমত নির্বিশেষেই বলছি, কেউ বলছে মুর্শিদাবাদ থেকে লোক নিয়ে এসছে, কেউ বলছে কলকাতার থেকে লোক নিয়ে এসছে, কেউ বলছে বিহার থেকে লোক নিয়ে এসছে, নানা রকম নদিয়ার থেকে লোক নিয়ে এসছে। আমার প্রশ্ন, ক্রিমিনাল যে মুভ করছে এটা ফ্যাক্ট যে বাইরের বহু লোক এসছে, ইলেকশন কমিশন তার তো স্যানিটেশন করার কথা, অর্থাৎ নির্বাচনের আগে মানে পোল ডের 2-3 দিন আগের থেকে আমরা জানি যে যারা ক্রিমিনাল, যারা মানে অশান্তি ঘটনা শুনেছেন, একটা ঘটনা শুনিনি। শুধু তাই নয়, আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই, আজকে খুব দুঃখের হলো এটা সত্যি যে প্রসূন বন্দ্যোপাধ্যায় যেটা ঘটলো সেটা হওয়ার কথা নয়। এই প্রসূন বন্দ্যোপাধ্যায় সেই প্রসূন বন্দ্যোপাধ্যায় যিনি একজন সাধারণ কনস্টেবলকে চড় মেরেছিল, আপনার মনে আছে? মানে কি ধরনের আইনটা, আজকের ঘটনাটা হয়তো কিন্তু আপনি সেই দিন কিন্তু মানবতা, তিনি একটা কনস্টেবলের জন্য তাকে কিন্তু প্রায় উৎসর্গ, সাধ্বী প্রজ্ঞার মধ্যে পাপের ফল বলছেন। আমি পাপের বলছি না, আমি বলছি যে অন্যায়টা সেদিনও হয়েছিল, অন্যায়টা সেদিনও হয়েছিল, আজও হচ্ছে। একইভাবে পরিষ্কার করে বলছি, সেদিনও অন্যায়, সেদিন কিন্তু একজন সাধারণ কনস্টেবল তাকে বলা হয়েছিল, আজকে সেদিন আজকে উনি অনুভব করলেন, সবে 1 ঘন্টা হয়েছে এখনো পুলিশ অন্যায়ভাবে মানলে কেমন লাগে সেটা আজকে অনুভব করলেন। সেদিন তিনি অনুভব করেননি, কারণ একটা সাধারণ আমি শুধু এই উত্তেজনার মাঝে একটু প্রশমিত করার জন্য দুর্ভাগ্যের ছবিটা বারবার বলছি, সকাল থেকে আমাদের দেখাতে হচ্ছে, কিন্তু এত আলোচনা অর্জুন সিংহকে নিয়ে রীতিমতো নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হলো আজ গোটা দিন ধরে ব্যারাকপুরে। অবশ্য আজ বলে নয়, অর্জুনের দলত্যাগের পর থেকেই তাকে ঘিরে একের পর এক নাটকীয় ঘটনার সাক্ষী আমরা বঙ্গবাসী। এই দলত্যাগের পালা অবশ্য নতুন কিছু নয়, অর্জুনের আগে
তৃণমূলের মুকুল রায়, অনুপম হাজরা, সৌমিত্র খানরা শিবির বদল করেছে এবং প্রত্যেকবারই তৃণমূলের কাউকে দলে নিয়ে বিজেপি দাবি করেছে তাদের শক্তি বৃদ্ধি হলো। আবার তৃণমূল বলেছে তাদের আবর্জনা পরিষ্কার হলো এবং বিজেপির অন্তর্দ্বন্দ্ব নাকি এতে বাড়বে। এই গোটা চাপানুতরটা নিয়েই আমাদের আজকে টিভি আঙ্গিকে রাজনৈতিক ব্যঙ্গচিত্র। দেখুন, এই এত ঘটনার মধ্যে হাসুনও, তবে ওই শর্ত একটাই, কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। হেভিওয়েট বললে কম বলা হয়, তারা সুপার হেভিওয়েট। দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, দুজনেরই জনসভা ছিল আজ, এবং চাঁচা ছোলা আক্রমণ, যেটা প্রত্যাশিত, যেটা বোধহয় প্রত্যাশিত নয়। দুজন দুজনের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ হানলেন। स्पीड ब्रेकर दीदी ने पश्चिम बंगाल के वर्तमान ही नहीं, यहां के लोगों के भविष्य के साथ भी खिलवाड़ किया है। मिट्टी में लड्डू है और उसमें काकोड़ लगेगा और पूरा दांत तोड़ देगा, पूरा ऐसा ऐसा मिठाई देगा। বাগযুদ্ধের শুরুটা হয়েছিল প্রথম দফার ভোটের আগে থেকেই, কিন্তু পঞ্চম দফা আস্তে আস্তে দুপক্ষই ব্যক্তিগত আক্রমণে জড়িয়ে পড়ল। মোদি আক্রমণ করলেন মমতাকে। पश्चिम बंगाल में दीदी सबको दौड़ा रही है और गुस्से में आकर के हर दिन मोदी पे गालियां बरसा रही है, जो गालियां मन में आए बोल रही है। संतुलन ही खो दिया है। মানসিক ভারসাম্য কে হারাচ্ছে তার নিজের বক্তব্যতে সেটা বোঝা যায়। প্রধানমন্ত্রী চেয়ারে থেকে কতটা বলা উচিত, কতটা বলা উচিত না, সেইটার যাদের বোধশক্তি হারিয়ে ফেলেন তাদের মানসিক ভারসাম্য চিকিৎসা করানো উচিত, মুখ্যমন্ত্রীর নয়। মমতা আবার স্ত্রীর প্রসঙ্গ তুলে নিশানা করলেন মোদিকে। নমিনেশন জমা দিতে গিয়ে বলছে বউ কোথায় চাকরি করে, লিখেছে জানা নেই। বউয়ের কত টাকা জানা নেই, বউ কোথায় থাকে জানা নেই, বউয়ের কি সম্পর্ক জানা নেই, বউ আছে কি নেই জানা নেই, ওর নাম হচ্ছে জানা নেই। मैं अगर ममता जी से पूछूं कि उनका भतीजा रोज कितने गाय की तस्करी करता है, कोल माफियाओं से कितनी वसूली करता है, ट्रांसफर से कितना उद्योग लेता है, उनकी बहू के दो पासपोर्ट क्यों हैं, 2 पासपोर्ट में उनकी बहू के पिताजी का अलग अलग नाम क्यों है, इस प्रकार अगर इंडिविजुअल हम लोग एक दूसरे के ऊपर आरोप लगाएंगे तो ठीक नहीं होगा। এখানেই থামেননি মমতা মোদি। पश्चिम बंगाल में दीदी 10 का आंकड़े तक पहुंचने के लिए जी जान से ताकत लगा रही है। বাংলার দিকে যতই তাকান সারা ভারতবর্ষের গোহারা হাঁটছেন। ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি রাম নিয়েও তরজায় জড়ালেন মোদি মমতা। জয় শ্রীরাম। কেন পালাচ্ছিস কেন? পালাচ্ছিস কেন? পরিদর্শন हालात तो ये है
कि जय श्री राम कहने वालों को दीदी गिरफ्तार करवाकर जेल भेज रही है। তুমি তো জয় শ্রীরাম স্লোগান দাও, একটা রাম মন্দির বানাতে পেরেছো? নির্বাচন আসলে রামচন্দ্র তোমার পার্টির ইলেকশন এজেন্ট হয়ে যায় বুঝি? প্রধানমন্ত্রী বলছেন জয় শ্রীরাম বলায় গ্রেফতার করা হয়েছে, অথচ পুলিশ সূত্রে দাবি মুখ্যমন্ত্রীর কনভয় যাচ্ছিল। সেই সময় সন্দেহজনকভাবে কয়েকজন পালিয়ে যাওয়ায় 3 জনকে আটক করা হয়, জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয়। देखो ये दीवानो ये काम ना करो, राम का नाम बदनाम ना करो। পঞ্চম দফাতে দরজার পারদ সপ্তমে। সপ্তম দফা আস্তে আস্তে চাপানোতর কোন পর্যায়ে পৌঁছবে তা সহজেই অনুমান করা যাচ্ছে। আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বলছি দুজনেরই যে চেয়ার থেকে বলছেন, যে জায়গা থেকে বলছেন, এটা খুব প্রত্যাশিত রাজ্যের মানুষের কাছে। আক্রমণ হবে, নিঃসন্দেহে আক্রমণ হবে, তীক্ষ্ণ আক্রমণ হোক, কিন্তু এই পর্যায়ে আমি দুজনকেই বলছি, না আমি একটা কথা বলি যে অন্য সময় সময় দেয় না। না, আমি যেটা বলতে চাইছি যে প্রধানমন্ত্রী কোনো অশালীন কথা কখনো ব্যবহার করেননি। না, মানসিক ভারসাম্য, কারণ তিনি যেভাবে বলছেন এইটা বলেছেন এবং খুব ভদ্রভাবে বলেছেন। কিন্তু আজকের মানসিক ভারসাম্যটা কিভাবে ভদ্রভাবে বলবেন না বুঝতে পারছি না, সেটা প্র্যাকটিক্যাল হলে বলতে হবে। আমি একটা কথা সুমন তোমাকে বলছি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বদমাইশ বলেছে, কত বড় বদমাইশ দেখো। এই কথাটা আমাদের মনে হয় যে রাজনৈতিক মঞ্চে না বললেই পারতেন। আমি অন্যভাবে একটা জিনিস দেখছি, তোমরা যদি কোনোদিন পারো দর্শকদের এইটা দেখিও, এর মাঝখানে তোমরা একটু আগে একটা কার্টুন দেখাচ্ছিলে যেরকম, সেই অর্থেই দেখিও মোদির বক্তব্য মোদি রাখছেন এবং আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখছেন পাশাপাশি, কিন্তু কোনো নির্বাক চলচ্চিত্রের মতো কোনো আওয়াজ থাকবে না, কোনো আওয়াজ নয়। আর মোদিজি যে তোলাবাজ বলেছেন, আমি আসছি না, আমার বক্তব্যটা শেষ করে আমি এটা বলছি। এটা হচ্ছে যে যদি দুজনে যদি এটা রাখো, অদ্ভুত একটা সিনারিও হবে যে কার কিরকম একজনের বলার বডি ল্যাঙ্গুয়েজ আর একজনের বলার বডি ল্যাঙ্গুয়েজ পাশাপাশি রাখতে পারবে। আর তোলাবাজির কথা বললেন, আমার কথা তোলাবাজির কথা আমি শুধু এইটাই উত্তর দিয়ে দিই যে তৃণমূল তোলাবাজি ট্যাক্স, এটা আজকে সারা বাংলা সারা ভারতে যেটা সত্যি ঘটনা সেইটা, তোলাবাজ না, তোলাবাজি ট্যাক্স এটা চলছে। এই সৌজন্য, যে সৌজন্য আমি মানি যে কুর্তা মিষ্টি পাঠানোর মধ্যে সৌজন্য আছে, কিন্তু বিজেপি শুধু নির্বাচনের আগেই 1 লক্ষ কোটি টাকা নির্বাচন খাতে খরচ করেছে। এই কথাটাই যথেষ্ট। এই টাকাগুলোর সোর্স কোথায় সেই নিয়ে পিএম যেটা হলফনামা দিয়েছেন তার ভিত্তিতে মুখ্যমন্ত্রী বলেছেন, আর যে কথাগুলো প্রধানমন্ত্রী বলছেন বা কৈলাস বিজয়বর্গীয় বলছেন তার সপক্ষে কোনো এভিডেন্স নেই। ওটা হচ্ছে শুধুমাত্র কুৎসা অপপ্রচার করা। প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রীর কি সম্পর্ক, এটা কি মঞ্চের উপর দিয়ে বলা যা বলেছেন সেটাই তো বলেছেন। আমি দুপক্ষকে উনি তো নিজে জানিয়েছেন, উনি তো যেগুলো মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেকটা প্রধানমন্ত্রী হলফনামা দিয়ে জানিয়েছেন। এবার আমি আসবো লার্জার পাবলিক ইন্টারেস্টে যে ফোনি, সেই নিয়ে পরস্পর বিরোধী দাবি। কি বলছেন প্রধানমন্ত্রী, কি জবাব মুখ্যমন্ত্রী, একদম পাশাপাশি, যেরকম জয়প্রকাশ বাবু বলছিলেন পাশাপাশি দেখাবো। ममता दीदी से फोन पर बात करने की कोशिश की थी, मुझसे बात नहीं की। दोबारा फोन किया, दूसरी बार भी मुझसे बात नहीं की। আপনি দেবেন কোথেকে? আপনার তো এখন আপনি তো এক্সপায়ারি প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টারকে বাদ দিয়ে আপনি মিটিং করবেন, ছবি তুলবেন আর নাটক দেখাবেন। কপাল ভালো এ রাজ্যে সেভাবে ছবল বসাতে পারেনি ঘূর্ণিঝড় ফণী, কিন্তু তারপরও তা নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় উঠল। ফণী নিয়েও এবার তরজায় জড়ালেন মোদি মমতা। সোমবার পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়। ফণীর জেরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে সেখানে আলোচনা হওয়ার কথা ছিল। যদিও এদিন তমলুকের সভা থেকে প্রধানমন্ত্রী অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এ ব্যাপারে কোনো সহযোগিতা করেনি। मैं आज सुबह भी यहां के प्रशासन के साथ बैठ करके चीजें समझना चाहता था, लेकिन अहंकार से भरी
ये स्पीड ब्रेकर दीदी ने उसको भी मना कर दिया। उन्हें पश्चिम बंगाल के लोगों की परवाह नहीं है। পাল্টা মমতার প্রশ্ন, মুখ্যমন্ত্রীকে এড়িয়ে মুখ্য সচিবের সঙ্গে কেন কথা? ওষুধ এক্সপায়ারি হয়ে গেছে, আপনি এখন প্রাইম মিনিস্টারের নামেই আছেন, কামে নেই, কোনো কাজ করার ক্ষমতা আপনার নেই। আপনি কি করে চিফ মিনিস্টারকে বাদ দিয়ে চিফ সেক্রেটারি আর গভর্নমেন্ট অফিসারদের নিয়ে মিটিং করেন? এত সাহস হয় কোত্থেকে? ওইটুকু সামলানোর ক্ষমতা আমাদের আছে, আপনার কাছে ভিক্ষা চাইবার প্রয়োজন নেই। সোমবার ফণীর তাণ্ডবে ছাড়খাড় ওড়িশার পরিস্থিতি পরিদর্শনে যান নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে হেলিকপ্টারে চড়ে বিধ্বস্ত এলাকাগুলির অবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। তারপর ওড়িশার মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেন, নবীনবাবু দারুণ কাজ করেছেন, ভোটের মধ্যেও সকলে এই বিষয়টিতে অগ্রাধিকার দিয়েছেন। আমি রাজ্য সরকারকে অভিনন্দন জানাচ্ছি। কেন্দ্র ও রাজ্যের মধ্যে দুর্দান্ত সমন্বয় রক্ষা হয়েছে। কিন্তু ওড়িশার মুখ্যমন্ত্রী প্রশংসা করলেও একই ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে তাঁর গলায় শোনা গিয়েছে উল্টো সুর। स्पीड ब्रेकर दीदी के इसी रवैये की वजह से पश्चिम बंगाल के विकास पर ब्रेक लगा हुआ है। दीदी की इसी राजनीति के बीच मैं पश्चिम बंगाल के लोगों को फिर से भरोसा देता हूं कि केंद्र सरकार पूरी शक्ति से पश्चिम बंगाल की जनता के साथ खड़ी है। পাল্টা মোদীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী। আগের বার যখন বন্যা হলো আপনাকে বললাম টাকা দিন, আমি নিজে গিয়ে রিপোর্ট জমা দিয়ে এলাম। আমি দুবার দিল্লিতে গিয়ে আপনাকে দেখা করলাম বদনা করে রাজ্যের চিফ মিনিস্টার হিসেবে, একটা পয়সা আপনি দেননি, একটা পয়সা দেননি। আমি ইলেকশনের সময় আপনার সাথে ব্যাস শেয়ার করব না, এটা মাথায় দিয়ে রাখুন। ঘূর্ণিঝড় বঙ্গে ছাপ ফেলতে না পারলেও রাজনীতির ছাপ সর্বত্র। আশাবুল হোসেন ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসেছেন, আবার আমি আজকের ঘটনায় ফিরবো তাদের জন্য, এবং আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যম, পরপর সেই ছবিগুলো দেখাবো। সমস্ত সংবাদ মাধ্যম আজকে যে নির্বাচনী হিংসা, যে সন্ত্রাস, তার শিকার হয়েছে। দেখুন। কাটাকাটি হয়েছে, সাংবাদিকরা ছবি তুলতে চাইছিল, সাংবাদিকদের মধ্যে একটু উত্তেজিত হয়েছে। সাংবাদিকদেরও তো তৃণমূল সমর্থকরা ইট মেরেছে, গাড়ি ভাঙচুর করেছে, শুনেছি, আমি ঠিক জানি না। অন্যদিকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ডোমচুড়ে আক্রমণের মুখে পড়েছে এবিপি আনন্দ। বিজেপি প্রার্থীর নাগাল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন সংবাদ মাধ্যমের গাড়ি ঘিরে ধরে, ইট দিয়ে মেরে গুঁড়িয়ে দেওয়া হয় জানলার কাচ, উড়ে আসে শাসানি, ক্যামেরা কেড়ে নে, গাড়িতে আগুন ধরিয়ে দেয়। অভিযুক্তরা তৃণমূল সমর্থক বলে অভিযোগ। জগদীশপুর হাই স্কুলের ঠিক চৌমাথার সামনে গাড়ি যখন বাঁক নিচ্ছিল, লোকাল প্রার্থী দেবজিৎ সরকারের, তার গাড়ি যখন এগিয়ে যাচ্ছিল, ঠিক তার পেছনে ছিলাম আমরা। আচমকা আমাদের গাড়ি ঘিরে ধরে বেশ কিছু দুষ্কৃতী এবং তারা গাড়ি আটকে আমাদেরকে আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে। দুই জায়গাতেই কোনো মতে রক্ষা পেয়েছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কি গণতন্ত্রের উৎসবের আদর্শ ছবি? সেই প্রশ্নটা থেকেই গেল। সমীরণ পাল ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কিন্তু শুধু সংবাদ মাধ্যম নয়, ব্যারাকপুর স্টেশনে কেন্দ্রীয় সরকারি স্কুলের শিক্ষক সহ দুজন প্রবীণকে নির্দয়ভাবে মারা হলো। কেন? গণতন্ত্রের উৎসবে এই ছবি
কয়েক লক্ষ টাকা দিয়ে নির্বাচন কমিশন উৎসব বলে বিজ্ঞাপন দিচ্ছেন, আর এই ধরনের ঘটনা কেন রোখা যাচ্ছে না? এই প্রশ্ন আমাদের থাকবে, কেন্দ্রীয় বাহিনীর কাছে থাকবে এবং অবশ্যই নির্বাচন কমিশনের কাছে থাকবে। দেখুন, গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব, সেখানেই রক্ত ঝরল এই প্রবীণদের। গণতন্ত্রের পাঠ দেন যে শিক্ষক, রেহাই পেলেন না তিনিও। রক্ত মাখা মাথায় ঠাই হলো হাসপাতালে, পড়ল 5টা সেলাই। ঘটনাস্থল ব্যারাকপুর স্টেশন সংলগ্ন শহীদ মঙ্গল পাণ্ডে স্মরণে, যার অদূরেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। আক্রান্তদের দাবি ভোট নিয়ে পাড়ায় দাঁড়িয়েছিলেন। অভিযোগ কোনো রকম প্ররোচনা ছাড়াই সেই সময় বহিরাগতদের নিয়ে চড়াও হন স্থানীয় তৃণমূল কাউন্সিলর শম্ভু চক্রবর্তী। বেধড়ক মারধর করা হয়। আমরা আমাদের মতো বসে আছি, বলছে না আমাদের লালন পাসওয়ান শম্ভু চক্রবর্তী অর্ডার দিয়ে। তৃণমূলের লোক, তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের পদাধিকারী, এলাকা ফাঁকা করতে হবে, আপনারা চলে যান। আমি বয়স্ক লোক, তারা বলছে কেন এরা যাবে কেন? যেই প্রতিবাদ করা সবাই মিলে বাঁশ আর যা বুথ ক্যাম্পে যা ছিল রড, কতজন ছিল সঙ্গে? 20 থেকে 25 জন। আমি হেডমাস্টার, আমি মুখে স্কুলের প্রধান শিক্ষক, আমি শান্তিনগর হাই স্কুলের প্রধান শিক্ষক। উনিও শিক্ষক। গুরুতর আহত 3 জনকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী ও টিটাগড় থানার পুলিশ। এরকম বড় বড় স্ল্যাব রাস্তার ধারে সেগুলো পড়ে রয়েছে। শুধু তাই না, গেট, এই লোহার গেট সম্পূর্ণভাবে ভাঙা এবং ভেতরেও বিভিন্ন জায়গায় ভাঙচুরের ছবি রয়েছে। ওই চেয়ার ছুঁড়ে মেরেছে। হাতটা দেখি, হাতটা ঘোরান একটু। এই দেখুন, তৃণমূলের আশ্বাস, দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। সরজমিনে গিয়েছিলাম যে কে কিভাবে হয়েছে না আছে, উনি বললেন আমি তো বলতে পারছি না কি ব্যাপার কি। আমি বললাম ঠিক আছে, যদি কে হয়েছে, যদি কোনো আইডেন্টিফাই হয় আমাকে জানাবেন, আমি তার ব্যবস্থা নেব। ঘটনাস্থল থেকে 2 বহিরাগতকে আটক করেছে টিটাগড় থানার পুলিশ। এদের সঙ্গে হামলার ঘটনার কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আপনাদের প্রত্যেকের কাছে আমার প্রশ্ন, কি অপরাধ করেছিলেন এই মানুষগুলো? আমার মনে হচ্ছে আমরা এবার 50,000 কোটি টাকা খরচ করে ভোট করছি, ঘোষিত 50,000 কোটি টাকা। এই 17 লোকসভা ইলেকশন, ট্রাম্পের ইলেকশনে যা খরচা করেছে আমেরিকা, তাকে আমরা অতিক্রম করলাম এই 17 ইলেকশন। এই হচ্ছে তার হাল। আমার যেখানে ঘটনাটা ঘটেছে মেরে কেটে 500 মিটার ব্যারাকপুর পুলিশ কমিশনার। আমি না তুমি তো রেগুলার এই খুন যখন হিংসার আলোচনা করছো, ভোটের আলোচনা, আমার না একটা মনে হচ্ছে একটা কিছু ভাবতে হবে। 2 মাস আগে এস্তোনিয়া বলে একটা ছোট্ট দেশ, বাল্টিক সাগরের তীরে ভোটিং হলো, সবাই ভোটিং করলো সুন্দরভাবে 2 মাস আগে এস্তোনিয়াতে। আমাদের সিরিয়াসলি ভাবতে হবে যে অন্তত পশ্চিমবঙ্গের জন্য ভাবতে হবে যে ভোটিং গোটা দেশ একটা জিনিস যে ইভিএম এ দিতে পারে, পশ্চিমবঙ্গ দিতে পারে না, এটাও তো যথেষ্ট লজ্জা। একটা সেন্টেন্স, যে কথা দিয়ে আমি আজকে শুরু করেছিলাম, সারা ভারতে ভোট হচ্ছে, 50,000 কোটি টাকা সারা ভারতে খরচ হচ্ছে, কিন্তু কোথাও হিংসা নেই পশ্চিমবঙ্গ ছাড়া। এইটা আমি সকলকে দেখাতে চাই। সুমন দা, প্রথম কথা বলবো যেটা ওই 100% ইচ্ছা পূরণ, 42-এর ইচ্ছা পূরণের ফলশ্রুতি কিন্তু প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি রাজনৈতিক নেতাদের রাজনৈতিক নেতাদের দায়িত্ব, রাজনৈতিক নেতাদের দায়িত্বশীলতার কথা বলছেন সর্বোচ্চ পর্যায়ে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। আচ্ছা, সেদিনকে কেশপুর দাঁতন যাত্রার সময় মুখ্যমন্ত্রী যখন যাচ্ছেন, কিছু যুবক রাস্তা থেকে জয় শ্রীরাম 2 বার বলেছেন, আমরা শুনেছি জয় শ্রীরাম। আচ্ছা, এই জয় শ্রীরামটাকে মুখ্যমন্ত্রী যদি অবজ্ঞা করতেন, উপেক্ষা করতেন, খুব কিছু কি এসে যেত? উল্টা কি যে হলো, নামলেন, অ্যারেস্ট করালেন, একটা খবরদারি দেখালেন, ভাইরাল হলো ব্যাপারটা, সংবাদপত্রে বেরোলো, তার রেজাল্টে কি জানেন সুমনদা? একটু শেষ করিনি, তার রেজাল্টে কি হলো সুমনদা জানেন? যারা সংবাদপত্র পড়ছে তারা মনে মনে সবাই কিন্তু ওই জয় শ্রীরামের ভক্ত হতে শুরু করে দিলেন। এটা এক ধরনের পার্টিশন আমার মনে হয় এটা উল্লেখ করা প্রয়োজন। আপনি বিজেপির যে প্রার্থী যার মুখ ফেটেছে অর্জুন সিং, সে পুলিশের সঙ্গে মারামারি করতে গেছিল, আক্রান্ত হয়েছেন সেনাবাহিনীর, পার্থক্য রয়েছে। এবং যেটা ব্যারাকপুরে হয়েছে সেটা যে অন্যায় হয়েছে সেটা তৃণমূল নেতৃত্ব স্বীকার করেছে এবং ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। এটা অন্তত একটা ভালো দিক। আমি বলছি যে সংবাদ মাধ্যম যে কাজটা করে, মনে রাখবেন ভারতীয় সংবিধানের অন্তর্গত 19 নম্বর ধারার অন্তর্গত
সংবাদ মাধ্যম কিন্তু সাংবিধানিক স্বীকৃতির প্রেক্ষিতে কাজটা করে এবং ইলেকশন কমিশন এটা করে কার্ড দেয়। ইলেকশন কমিশন যখন কার্ড দেয় তার মানে তাকে দায়িত্ব দেওয়া হয়, মানে সে দায়িত্বটা পালন করবে সেইটা ভেবে কিন্তু কার্ডটা দেওয়া হয়। সেইটা ইলেকশন কমিশনের একটা দায়িত্বের মধ্যে পড়ে যে কার্ডটার মর্যাদা রাখা। ওই যে দিনের পর দিন যে প্রত্যেকটা ইলেকশন হচ্ছে আর সংবাদ মাধ্যমের লোকজন মার খাচ্ছে, এটা ডেমোক্রেসির মানে গণতন্ত্র যাদের রক্ষা করার দায়িত্ব ইলেকশন কমিশনের, যারা কার্ডটা দিচ্ছে তারা কতটুকু দায়িত্ব পালন করছে। অতীতে যারা সংবাদ মাধ্যম, আপনি যে 22 জন সাংবাদিক মার খাওয়ার কথা বললেন আর বিভিন্ন নির্বাচনে মার খাওয়ার করলেন, কয়জন সাংবাদিকের মৃত্যুর মানে মারার পরে কতজন অপরাধীকে অ্যারেস্ট করা হয়েছে, কতজনকে শাস্তি দেওয়া হয়েছে? পাশাপাশি যে সাধারণ ভোটাররা মার খাচ্ছেন, কার কোন ক্ষতিপূরণটা দিতে পারবেন নির্বাচন কমিশন? কালকে একজন সাধারণ ভোটার যদি বলেন যে না এই সন্ত্রাসের ভোট আমি দেব না, আমি বয়কট করছি, কিছু বলার থাকবে? আমাদের কারুর কিচ্ছু বলার থাকবে? এবং সবচেয়ে বড় যেটা চিন্তার বিষয়, এই যে সমস্ত রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার, তাদের খবর করেন আপনারা, বিজেপির খবর করেন, কংগ্রেসের খবর করেন, সিপিএম এর খবর করেন। আপনি কি দেখেছেন যে সমস্ত স্তর থেকে, সর্বোচ্চ স্তর থেকে এই 10 জন যে সাংবাদিক আজকে মার খেলো, একটাও আপনি নিন্দাসূচক কথা দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে যে হে আমার গুন্ডারা তোমরা যে মারবে না কালকে থেকে? মানে সূর্যকান্ত মিশ্র কি বলেছে? দিলীপ ঘোষ কি বলেছে? আপনি দেখবেন সংবাদ মাধ্যমে খবরটার জন্য ব্যাকুল আছে, অথচ সংবাদ মাধ্যমের কর্মীরা দিনের পর দিন মার খান আর রাজনৈতিক নেতারা দিনের পর দিন সেগুলো দেখেন, দিনের পর দিন তারা দেখেন। পশ্চিমবাংলাতে সংবাদ মাধ্যম প্রতিদিন মার খাচ্ছে, প্রতিদিন মার খাচ্ছে, অথচ রাজনৈতিক নেতারা চুপ করে থাকছে। আমি দিনের পর দিন তারা চুপ করে থাকছে। এইটুকু বলবো যে আপনি যে ছবি দেখালেন, 75-80 বছরের মানুষ, বয়স্ক মানুষরা তারা আক্রান্ত হচ্ছেন এবং আক্রান্ত হচ্ছেন শাসক দলের কর্মীদের হাতে। দুটো পয়েন্ট এখানে, সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষ এবং রাজনীতির মানুষ। আমি বলছি 75 বছরের বয়স্ক প্রবীণ সুভাষ নস্কর, তিনি তৃতীয়বার আক্রান্ত হয়েছেন পরশুদিনও। আমি বলছি আজকেরও ব্যারাকপুরে আপনি যাদের ছবি দেখালেন, আপনার সংবাদ মাধ্যম, আমি বলছি যে একটাই গায়ে হাত দিয়ে রাজনীতি করার রীতিটা জানেন, আমার সব থেকে অবাক লাগে যে প্রত্যেকে বলবেন, মঞ্চের ওপর থেকে বলবেন যে সকাল সকাল ভোট দেবেন, আর সকাল সকাল ভোটে এই হিংসাগুলো। আমি যদি ধরে নিই তর্কের খাতিরে যে কেউ এই হিংসা চান না, কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব এই হিংসা চান না, কেউ এগিয়ে এসে কেন থামান না, কেউ কেন রাশটাকে ধরতে পাচ্ছেন না? আমার সব থেকে বড় প্রশ্ন এখানে দুটো একসঙ্গে হয় না। হয় সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, এইসব বলা বন্ধ করুন, আর নয়তো আমার কিচ্ছু করার নেই। এই ছবিগুলোর এই আমি কোন রাজনৈতিক স্লোগানে যাব না। আজকে গোটা দিনের না 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 জয়প্রকাশ দা, আপনাদের দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, লাইভেও দেখিয়েছি, শুধু বিজেপি ছিল। আমি বলছি এখানে আমি বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস কিচ্ছু ভাগ করব না। প্রত্যেকে মিলে আমরা যদি এই সিদ্ধান্ত না নিতে পারি যে সন্ত্রাসের ভোট আর নয়, তাহলে এই ছবি একবার নয়, এক দফায় নয়, সব দফায় সব নির্বাচনে আবার আমাদের দেখাতে হবে। আমি দ্রুত একবার দেখাবো। আর যে ভাবছেন যে সবগুলো দেখালাম, বনগাঁতে বোধহয় কিছু হয়নি, ভুল। যদি বনগাঁয় না থাকেন দেখে নিন, বনগাঁ লোকসভা কেন্দ্র, এই এক ছবি, ক্লান্তিকর এবং দুর্ভাগ্যজনক। রাস্তায় বোমার দাগ, পরপর বোমার শব্দ, বোমার আঘাতে রক্তাক্ত প্রৌঢ়, আতঙ্কে স্থানীয়রা, পুলিশকে ঘিরে বিক্ষোভ। পঞ্চম দফার ভোটে এভাবেই চরম উত্তেজনা ছড়ালো বনগাঁ লোকসভা এলাকার অন্তর্গত হিংলিতে। বনগাঁ লোকসভার 118, 119 নম্বর বুথে ভোট চলছিল। সেখানে তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ ওঠে। খবর পেয়ে ওই এলাকায় যান বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। মানুষকে ভোট দিতে যেতে দেওয়া হচ্ছে না এবং এই কারণেই বুথ এজেন্ট রাখতে দিচ্ছে না ওরা বিজেপির, যে ওরা যে ব্যক্তি ভোট দিতে যাচ্ছে তাকেই ওরা দেখছে গিয়ে কোন বোতামটা চাপছে। তৃণমূলের পাল্টা অভিযোগ, শান্তনু ঠাকুর ওই এলাকায় ঘুরে যাওয়ার পরই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বুথের সামনে বোমাবাজি শুরু করে। শান্তনু ঠাকুর বেরোনোর পর থেকে এখানে বোমাবাজি শুরু হয়। বোমাবাজি আমাদের একটা ভালো কর্মীর মাথা ফাটে। এর আমরা উপযুক্ত বিচার চাচ্ছি, উপযুক্ত বিধিবিধান। শাসক দলের দাবি, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করেন তৃণমূল কর্মীরা, তখনই তাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। এইখানে তোমাকে দেখাবো যে এখন সুতলির দাগ রয়েছে, বনগাঁ লোকসভার মধ্যে পড়ে। এখানে দেখতে পাচ্ছ এখন সুতলির দাগ, দুটো বোম, এখানে একটি এবং আরো একটি। একজন তৃণমূল কর্মী অসিত দাস তিনি আহত হয়েছেন।
সেই সময় ভোট দিয়ে ফিরছিলেন অসিত দাস নামে এক তৃণমূল কর্মী। বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দেয় তৃণমূল। না না, সন্তুষ্ট না, আমরা টোটালি সবকিছু জানিয়েছি, ওনারা কিছু না শোনার ভান করে চলে গেল। এমনকি আমরা ভালো হিন্দিও জানি না, সর্বোচ্চ চেষ্টা করেছি ওনাদেরকে বোঝানোর জন্য, ওনারা ওনাদের মতন কিছু না শুনে আমাদের এখান থেকে বেরিয়ে গেল। কিন্তু এখনো তো দূর থেকে বোমের আওয়াজ আসছে। পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে খবর পাচ্ছি, শব্দও পাচ্ছি এখানে দাঁড়িয়ে যে বোমার আওয়াজ হচ্ছে। এরপর গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে দেন স্থানীয় তৃণমূল কর্মীরা। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর একটা গাড়ি। গাছের গুঁড়ি সরিয়ে তারা রওনা দেয় বুথের দিকে। পেছনে একে একে ঢুকতে শুরু করে পুলিশের গাড়ি। বোমাবাজিতে এক পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে খবর। পুলিশের গাড়ি ভেতরে ঢুকিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসছে। তোমাকে জানিয়ে রাখবো যে এই বোমাবাজির ঘটনায় হিংলিতে ইতিমধ্যে 2 জন আহত, একজন তৃণমূল কংগ্রেস কর্মী, একজন পুলিশ কর্মী, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। এরপর ঘটনাস্থলে যায় আরও পুলিশ বাহিনী। তারপর ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এদিকে বনগাঁ লোকসভা কেন্দ্রেরই গয়েশপুরে বেআইনি জমায়েত হঠাতে কড়া মেজাজে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে। সোমবার সকাল থেকে গয়েশপুরে অভিযোগ উঠছিল ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। আমি ভোট দিয়েছি, আমি দেব, আমার বাবা, আমার প্রথম ভোট, আমি কেন দেব না? এই খবর পেয়ে তৎপর হয় কেন্দ্রীয় বাহিনী, ধরে ফেলেন কয়েকজনকে। ভোট দিতে যাচ্ছিলাম আমি। সিপিএম এর অভিযোগ তৃণমূলের লোকজন ভোট দিতে বাধা দিচ্ছিল। তৃণমূলের গলায় আবার অন্য সুর। এখানে চক্রান্ত করে বহিরাগত ঢুকানো হয়েছে। কারা করছে এটা? এরা কারা করছে? হিংসা, হয়তো আমার পরে হিংসা আছে, আমার পরে রাগ বিক্ষোভ আছে। কারা করছে? মানে তৃণমূল করছে না বিজেপি? এবার কারা করছে তা বুঝলো না। আমার হয়তো আমার পরে রাগ আছে, হিংসা কারণে, সেটা গায়ের বেশি জোর দেখাচ্ছে, কার কত জোর আছে। বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গয়েশপুরের মতোই সোমবার সকালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমডাঙ্গার বরগাছিয়ার বুথের সামনেও ছিল বহিরাগতদের আনাগোনা। ব্যারাকপুরে আমডাঙ্গার তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বরগাছিয়া হাই স্কুল, যে বরগাছিয়া এলাকা গত কয়েক মাস আগে তারাবেড়িয়া পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে, এবং সেই তারাবেড়িয়া পঞ্চায়েত এলাকায় কিছুক্ষণ আগে বরগাছিয়া হাই স্কুলে সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় আসেন। গার্গী চট্টোপাধ্যায়ের অভিযোগ যে তার 2 জন এজেন্টকে বসতে দেওয়া হয়নি, ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে। সিপিএম এর পোলিং এজেন্টকে সঙ্গে নিয়ে বুথে যান বাম প্রার্থী গার্গী। বুথে নিরাপত্তা নিয়ে পুলিশের সামনে ক্ষোভ উগড়ে দেন ব্যারাকপুরের সিপিএম প্রার্থী। এটা যদি হয় আমি কিন্তু এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়বো। ঠিক আছে, সবাই ভোট দেবে। দেখুন এখনো পর্যন্ত মাপ করে রেখে দিয়েছে পর্যন্ত। যদি কেউ ভোট না দিতে পারে বলুন, আমরা গিয়ে ভোট দেব। একটা লোক যদি ভোট না দিতে পারে আমি বলছি। বাম প্রার্থীর অভিযোগ পেয়ে তৎপর হয় কমিশনের আধিকারিকরা। জমায়েত ঘটিয়ে দেন তারা। এখানে সেক্টর অফিসারও রয়েছে, আমাদের কিওটি টিম আছে, এপিএসটি টিম। আমরা যখন এজেন্টের ব্যাপার বলেছিল তখন আমরা এসেছিলাম, এসে আমরা ঢুকিয়ে দিয়ে গেছিলাম। আবার উনি বললো যে এখন টিফিনের জন্য এই মুহূর্তে এখন বাইরে গেছে। আমডাঙ্গার মতো আরামবাগ লোকসভার খানাকুলে শিমচকেও ধরা পড়েছে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা। অভিযোগ কংগ্রেসের পোলিং এজেন্টদের আটকাতে বুথের পাশে অবৈধ জমায়েত করেছিল তৃণমূল। এজেন্ট দিলে মেরে দেওয়া হবে। কাল থেকে আমরা কংগ্রেসের কিছু কর্মী আছে, আমরা শশাঙ্কিত ভয়ে আমরা কোনো বুথের কাছে ঘেঁষতে পারছি না। বহিরাগতদের জমায়েতের অভিযোগ পেয়ে বন্দুক উঁচিয়ে তাড়া করে কেন্দ্রীয় বাহিনী। পালা থেকে পুকুরে পড়ে যান কয়েকজন। বুথের পাশ থেকে ভিড় হটিয়ে দেবার পর শিমচক গ্রামে ঢোকে কেন্দ্রীয় বাহিনী। যদিও তৃণমূলের দাবি তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। সম্পূর্ণ মিথ্যা, এটা স্যার একটা চক্রান্ত শাসক দলের প্রতি। ব্যারাকপুরের মোহনপুরেও দেখা যায় বুথের অদূরে বিজেপি কর্মীদের জটলা। এরপরই বুথের কাছ থেকে বিজেপি কর্মীদের হটিয়ে দেয় পুলিশ। এবিপি আনন্দ।